আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আবারও অনেক দিন পরে, দীর্ঘ 1 মাস পরে আমরা আবারও লাইভ ক্লাসে যুক্ত হলাম। তোমরা কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটিতে যুক্ত হলে আমাকে একটু কমেন্টে জানাও। আমি একটু দেখতে চাচ্ছি তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আমি একটু চেক করে নিই। থেকে আমাদের লাইভ ক্লাসটিতে যুক্ত হলে আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, আমি দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে। আমি একটু ক্লাসের লিংকটা দিয়ে দিই সব জায়গায়। তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, ফাস্ট যুক্ত হও। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো। কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হলে আজকে লাইভ ক্লাসে। আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। ইতোমধ্যেই অনেকেই যুক্ত হয়ে গেছো। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, দেখো, এজেক্টিভ অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এজেক্টিভ আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা একটু কমেন্টে এনশিওর করো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমি এখনো তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। একটু দেখতে চাচ্ছি যে তোমরা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমাদের মধ্যে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার কে কে আসো জাস্ট 1 এবং 2 দিয়ে লেখো। যারা ফার্স্ট টাইমার তারা 1 লিখো, আর যারা সেকেন্ড টাইমার তারা হচ্ছে 2 লিখো। আমি তোমাদের জন্য মানে তোমাদের জন্য কি কি করণীয় এবং কি পরামর্শ লাগবে, টেক্সট বুকের জন্য কতটুকু পড়বা, এরপরে তোমরা সেকেন্ড পেপারের জন্য কতটুকু পড়বা, ওভারঅল আমি তোমাদের একটা রিভিউ দিয়ে দিব। আজকের ক্লাস শেষে একটা ওভারঅল রিভিউ দিয়ে দেব এবং টেক্সট বুকের উপরেও আমি কিছু ক্লাস নিব। ঠিক আছে, এই জন্য আমি জানতে চাচ্ছি যে আমাদের সেকেন্ড টাইমার স্টুডেন্ট বেশি নাকি ফার্স্ট টাইমার স্টুডেন্ট বেশি। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, সব কিছু তাহলে ঠিকঠাক আছে। আমরা শুরু করি আজকের ক্লাসটি। ওকে, অনেকেই দেখছি সেকেন্ড টাইমার। আচ্ছা, ফার্স্ট টাইমারদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ, তোমরা আজ থেকে, অর্থাৎ আজকে 11 তারিখ, আজ থেকেই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশনটা শুরু করবা। তোমাদেরকে কিন্তু ফার্স্ট টাইমারদের থেকে আগাই থাকতে হবে, না হলে তুমি কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে সিট দখল করতে পারবে না। জাস্ট এতটুকুই বলতেছি, ফার্স্ট টাইমারদের থেকে যদি তুমি আজ্ঞাই না থাকো তাহলে তুমি সিট দখল করতে পারবে না। আর এটাই তোমার শেষ সুযোগ, তবে ফার্স্ট টাইমারদের আরও একটা সুযোগ থাকবে, কিন্তু সেকেন্ড টাইমার হিসাবে এটাই তোমার লাস্ট অ্যাডমিশন টেস্ট। সো তুমি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করো বিষয়গুলো। ওকে, তো চলো ক্লাসে ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এজেক্টিভ অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এজেক্টিভ। ওকে, তো দেখো, এই এজেক্টিভটা কি বা অ্যাজেক্টিভ, এটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে। তোমরা এইচএসসিতে কিন্তু অলরেডি মডিফায়ার চ্যাপ্টারটা পড়ে এসেছো, সেখানে তোমরা জেনেছো মডিফায়ার কত প্রকার। তো তোমরা যারা মডিফায়ার চ্যাপ্টারটা পড়েছিলে, মডিফায়ার কত প্রকার আমাকে একটু কমেন্টে জানাও তো। মডিফায়ার কত কত প্রকার একটু কমেন্টে জানাও যে মডিফায়ার কত প্রকার। তো দেখো, আমি বলি যে এজেক্টিভ সর্বদাই নাউন অথবা প্রোনাউন। তাহলে এজেক্টিভ কাকে মডিফাই করবে? নাউন অথবা প্রোনাউন, এর বাইরে কাউকেই সে মডিফাই করে না বা কোয়ালিফাই করে না, একই কথা, মডিফাই বা কোয়ালিফাই। ওকে, তো দেখো, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে বলে একে কোয়ালিফাইং বা মডিফাইং ওয়ার্ড বলে। আবার একে কি বলা হয়? কোয়ালিফায়ারও বলা হয়। তো সেই ক্ষেত্রে তুমি এজেক্টিভের সংজ্ঞাটা এইভাবে দিতে পারো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে একেই এজেক্টিভ বলে বা তাকেই এজেক্টিভ বলে। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্টে জানাও। আমার সাথে সাথে একবার বলার চেষ্টা করো ভাইয়া, আমার সাথে সাথে একবার বলার চেষ্টা করো যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে
তাকেই কোয়ালিফাইং অথবা মডিফাইং ওয়ার্ড বা এজেক্টিভ বলে। অর্থাৎ যেটাই এজেক্টিভ সেটাই হচ্ছে কোয়ালিফায়ার বা সেটাই হচ্ছে মডিফায়ার। ওকে, না, মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যারা এইচএসসিতে ভালোভাবে পড়ে এসেছো তারা এটা অবশ্যই জানো যে মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি জাস্ট অ্যাডমিশনের জন্য তোমাদের যা যা এখন করণীয় সেই দিকেই এগোবো। স্টে কানেক্টেড এবং ধৈর্যের সাথে খাতা কলম নিয়ে ক্লাসটা করতে বসো, কেমন? এই যে তুমি ক্লাস করছো শুয়ে 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 যদি তুমি ক্লাস করো তাহলে ইফেক্টিভ হবে না। একটা সময় তুমি এখানে ইনভেস্ট করবা, সেই সময়টা যেন ইফেক্টিভ হয়, অযথা যেন সময় নষ্ট না হয়, কারণ তোমার সময়ের মূল্য আছে, সেটা আমিও বুঝি। তো দেখো, অ্যান এজেক্টিভ মডিফাইস অথবা কোয়ালিফাইস, কাকে কোয়ালিফাই করে? আমরা বলেছিলাম নাউন অথবা প্রোনাউনকে। এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল। তো এইটার উত্তর হচ্ছে কি? নাউন। ওকে, তাহলে অ্যান এজেক্টিভ মডিফাইস অবলিক কোয়ালিফাইস আ নাউন অথবা প্রোনাউন। এখানে নাউনের পরিবর্তে যদি এখানে তোমাকে নাউনের পরিবর্তে প্রোনাউনও দিতে পারে। নাউনের পরিবর্তে সাপোজ একটু পরিবর্তন করে জাস্ট প্রোনাউন করে দিল, তাও কিন্তু এটার অ্যান্সার এ নাম্বারটাই হচ্ছে। কেমন? এইটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও কমেন্টে। এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। প্রথম এমসিকিউ ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ক্লাসটা একটু ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করবা, আমার সাথে সাথে একটু রেসপন্স করবা, খাতা কলম নিয়ে নোট করবা, দ্যাটস ইনাফ। প্রত্যেক দিন 30 মিনিট 40 মিনিট ক্লাস করলেই তোমার ইংরেজির সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। তুমি যদি সবগুলো ক্লাস করো আমাদের ফাউন্ডেশন কোর্সে, তাহলে তোমার ফ্রিতেই অ্যাডমিশনের যেই প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। কেমন? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এজেক্টিভ ডিলস উইথ নাউন অথবা প্রোনাউন, আমি সেটাই কিছুক্ষণ আগে বললাম, কিন্তু ভালোভাবে বোঝার জন্য এতটুকুই যথেষ্ট না, আমাদের আরও জানতে হবে। এজেক্টিভ সম্পর্কে আমাদের আরও জানতে হবে, কারণ নাউন, প্রোনাউন, এজেক্টিভ, ভার্ব, প্রেপোজিশন এই জায়গাগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। ওকে, তো দেখো একটা প্যারাগ্রাফ লিখেছি যে আই ওয়াজ অনলি 10 ওয়েন আই লেফট মাই হোম ফর এভার। তো দেখো এই জায়গাটুকুর মধ্যে এই যে 10, এটা একটা এজেক্টিভ। আপাতত এতটুকু মনে রাখো, যা যা বলতেছি এতটুকু মনে রাখো। তারপরে দেখো, দ্য ওয়ার হাউস টার্ন আউট টু বি আ ডার্টি ওল্ড হাউস। তো এখানে যে ডার্টি ওল্ড, এইটা কিন্তু কি? এজেক্টিভ। আপাতত এতটুকু মনে রাখো, হ্যাঁ। অলসো ইট ওয়াজ ওভাররান উইথ র্যাটস। উই ওয়ার 3 or 4, এখানে যে 3 or 4, we were 3 or 4 boys and our work was to fit the corks on wine bottle. তাহলে ওয়াইন বোতলের হচ্ছে কি? ক্রক্স, অর্থাৎ হচ্ছে যেই তোমরা বলো মুটকি বা হচ্ছে কর্ক, যেটাই বলো না কেন, সেটা লাগানো, হ্যাঁ, ফিট করা। তো এখানে দেখো যে এজেক্টিভ কখনো নাউনের সাথে বসতে পারে, অর্থাৎ এজেক্টিভ নাউনের কাছাকাছি বা পাশাপাশি বসতে পারে, কখনো কখনো নাউনের কাছাকাছি বা পাশাপাশি বসে না। সেটাও আমি দেখাবো কোন জায়গায় পাশাপাশি বসতেছে না। অনেক সময় আমরা ম্যাথমেটিক্সের মতো হিসাব করে ফেলি, কিন্তু ওই ক্যালকুলেশন মেলে না। অ্যাডমিশনে 80% আমরা প্যাডের নিয়ম দিয়ে সলভ করি, এটা আমি শেখাবো, তবে এখন শেখাবো না। আগে বেসিকটা বিল্ড করে নিই, তারপরে অনেক শর্টকাট শিখাই দেবো। সেই শর্টকাট দিয়ে তুমি খুব দ্রুত তোমার এমসিকিউগুলো সলভ করতে পারবা। ওকে, তাহলে দেখো যে এজেক্টিভ কখনো নাউন এর সাথে বসে নাউনকে ডিসক্রাইব বা পয়েন্ট আউট করে, অর্থাৎ কোয়ালিফাই করে, মডিফাই করে বা ডিসক্রাইব করে, পয়েন্ট আউট করে। আবার কখনো নাম্বার বা কোয়ালিফাই, নাম্বার বা কোয়ান্টিটি, অর্থাৎ নাম্বার মানে কি সংখ্যা দ্বারা প্রকাশ করে,
কোয়ান্টিটি মানে কি, পরিমাণ দ্বারা প্রকাশ করে। এই যে সংখ্যা অথবা পরিমাণ, এগুলাও কিন্তু সংজ্ঞার ভিতরে বলছিলাম যে ইত্যাদি অবস্থা বোঝায়। এখন যেমন কি দেখো, যে উপরের উদাহরণে এই যে ডার্টি ওল্ড হাউস, এই যে ডার্টি ওল্ড হাউস, হ্যাঁ, তো দেখো এই হাউসকে কিন্তু এই ওল্ড দ্বারা মডিফাই করছে, তাহলে বাড়িটা কেমন, ওল্ড, পুরাতন বাড়ি। ওকে, তাহলে বাড়িটা কেমন ছিল, বাড়িটা ছিল হচ্ছে পুরাতন বাড়ি। আচ্ছা আর একবার বলেন, আচ্ছা আমি আর একবার বলছি যে দেখো, এজেক্টিভ কখনো নাউন এর সাথে বসে নাউনকে ডিসক্রাইব করে বা পয়েন্ট আউট করে, কখনো নাম্বার বা কোয়ান্টিটি, নাম্বার কোয়ান্টিটি ইত্যাদি অবস্থা বোঝায়, অর্থাৎ নাউনের কোয়ান্টিটি বোঝায়, অর্থাৎ নাউনটা পরিমাণ কত বা নাউনটার সংখ্যা কত ইত্যাদি বোঝায়। ওকে, তো দেখো বলছে যে ডার্টি ওল্ড হাউস, এইখানে দেখো এইটা আমরা একটু পড়ি, যে দ্য ওয়্যার হাউস টার্নড আউট টু বি আ ডার্টি ওল্ড হাউস। তো দেখো এই হাউসকে মডিফাই করছে ওল্ড, আর ওল্ডকে মডিফাই করছে এজেক্টিভ। অর্থাৎ এই এই যে এই সেন্টেন্সটা, এটাকে যদি আমি একটু কেটে লিখি, একটু কেটে দিই, একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো, তাহলে অনেক কিছু শিখতে পারবা। দেখো এখানে আমরা কি পেলাম, আর্টিকেল পেলাম। আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে শেষেরটাকে আমরা সাধারণত নাউন বলি, দেখো এটা নাউনই আছে। আর এই শেষেরটার আগেরটা ওল্ড, এইটাকে আমরা বলি হচ্ছে এজেক্টিভ। এবং এই এজেক্টিভের আগে এই যে ডার্টি, এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে, এইটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এইটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। অর্থাৎ দেখো, দ্য ওয়্যার হাউস টার্নড আউট টু বি আ ডার্টি ওল্ড হাউস। তো এইখানে এইখানে দেখো যে যে ডার্টি ওল্ড হাউস, এই দুইটাই কিন্তু এজেক্টিভ, বাট এইখানে এই যদি পজিশনটা হিসাব করি, পজিশন হিসাবে এই ডার্টিটা হচ্ছে অ্যাডভার্ব। তো আজকে খুব বেশি জটিল কিছুতে যাব না, জাস্ট একটু সারফেসে আলোচনা করব, অতটুকুই বোঝার চেষ্টা করো। আমি খুব বেশি ডিপে যাচ্ছি না, কারণ প্রথম দিনে এত ডিপে যাওয়ার ঠিক হবে না, বুঝতে অসুবিধা হবে। ওকে, এবার দেখো, অলসো ইট ওয়াজ ওভার রান উইথ র্যাটস। তো এইখানে দেখো যে আমি একটা উদাহরণ দিয়েছি, দ্য লেজি বয় ওয়াজ পানিশড। তো এই যে দেখো, এই লেজিটা কি, বয়টাকে মডিফাই করছে না, বালকটি কেমন, অলস। আমি যদি বলি দ্য ব্রিলিয়ান্ট, আমরা যদি এখানে ব্রিলিয়ান্ট লাগাই তাহলে বয়টা কেমন, ব্রিলিয়ান্ট। ওকে, তো এই যে লেজি দ্বারা দা কি বোঝাচ্ছে এই বাক্যে, যে দ্য লেজি বয় ওয়াজ পানিশড। তো বালকটা কেমন, লেজি। তো বালকের একটা অবস্থা বোঝাচ্ছে। এই যে মনে করো তোমরা কমেন্ট করতেছো না, তোমরা হচ্ছে লেজি বয় বা হচ্ছে লেজি স্টুডেন্ট, তো এটা হচ্ছে এই স্টুডেন্টকে কোয়ালিফাই করছে লেজি। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। প্রথম ক্লাস, এজেক্টিভের একটু অসুবিধা হতে পারে। আবার কখনো কখনো ভার্বের সাথে বসে নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলে, এইখানেই হচ্ছে প্যাচটা লাগবে। কারণ তোমরা যখন নাউনের পাশে বসবে তখন তোমরা সহজেই বের করতে পারবা যে কোনটা এজেক্টিভ, বাট যখন নাউনের কাছাকাছি না বসে ভার্বের কাছাকাছি বসবে, তখন তোমরা কনফিউজড হয়ে এজেক্টিভ দাগাবা নাকি অ্যাডভার্ব দাগাবা, এইটা নিয়ে কনফিউজ থাকবা। এটা আমিও জানি, আর এটাই হয় অ্যাডমিশনে। দেখো উপরের প্যারাগ্রাফে কি লেখা আছে, আই ওয়াজ অনলি 10। এই যে দেখো 10, এই 10টা কোথায় লেখা আছে, দেখো নাউনের কাছাকাছি লেখা নাই। তো এই যে 10 মানে কি, আই ওয়াজ অনলি 10 মানে আমার বয়স 10 বছর ছিল, মানে আমার বয়স যখন 10 বছর ছিল, হোয়েন আই লেফট মাই হোম ফর এভার, আমি আমার বাড়ি চিরতরে ছেড়ে দিয়েছিলাম। অর্থাৎ আমি একজন বালক, আমি আমার বাড়ি আমার 10 বছর বয়সে ত্যাগ করেছিলাম। তো সেটা বোঝাচ্ছে এই 10 দ্বারা এই আইকে মডিফাই করছে। তাহলে দেখেছো যে যে সব সময় এজেক্টিভ নাউন বা প্রোনাউনের কাছাকাছি বসবে এমনটি নয়, সেটা ভার্বের কাছাকাছিও বসতে পারে। আচ্ছা আচ্ছা, আমি তো মজা করে বললাম যে তোমরা লেজি, আসলে তোমরা অনেক অ্যাটেন্টিভ
এই জন্যই তোমরা ক্লাসটি করতেছো, তোমরা যতজন ক্লাসটি করতেছো তোমরা অ্যাটেন্টিভ, তোমরা ডেডিকেটেড, এই জন্যই তোমরা চান্স পাওয়ার যোগ্য আমি মনে করি। তোমরা অন্যদের মতো চিন্তা ভাবনা করো না, তোমাদের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট, এই কারণেই তোমরা ক্লাসে আছো। দেখো যে ইট ওয়াজ ওভাররান উইথ র্যাটস, এই যে ওভাররান এটাও হচ্ছে একটা এজেক্টিভ। ওকে, তো এই গেল আমাদের মোটামুটি কথা। তো এখন এজেক্টিভ চেনার একটা সহজ উপায় দেখো, যে এজেক্টিভ তার আগে একটু তোমাদের বলি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে তোমাদের ধারণা আছে কার কার, একটু ইয়েস লিখো কমেন্টে। সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে ধারণা আছে কার কার, একটু কমেন্টে ইয়েস লিখো। দেখো নিম্নলিখিত সাফিক্স, সাফিক্স কোথায় বসে? সাফিক্স বসে কোনো ওয়ার্ডের শেষে, অর্থাৎ অনুসর্গ, আর প্রিফিক্স অর্থ হচ্ছে উপসর্গ। ওকে, তো দেখো কি কি সাফিক্স দ্বারা আমরা চিনবো এজেক্টিভ? ও ইউএস, টিআইভি, এসআইভি, অল, লেস, এল ওয়াই, আইসি এবং অ্যাবল। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই এল ওয়াই দ্বারা কখনো কখনো এজেক্টিভও হয়, কখনো অ্যাডভার্বও হয়। অনেক টিচার শিখায় যে এল ওয়াই যুক্ত থাকলেই অ্যাডভার্ব হবে। তোমরা যদি এই চিন্তাধারা নিয়ে অ্যাডমিশন টেস্টে বসো তাহলে নির্ঘাত ভুল করবে। তোমরা প্রথম যেই কোশ্চেনটা দেওয়া আছে এটা একটু সলভ করার চেষ্টা করো, যে এখানে দেওয়া হয়েছে যে অলদো, আমি একটু বড় করে দিই, যে অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ, হি স্মাইল্ড, তারপরে ড্যাশ। এখানে এখন কি কি বসানো যায় বা তোমার কাছে সুইটেবল কি মনে হয়? যে এ নাম্বার অ্যান্সারে দেওয়া অ্যাংরিলি, ফ্রেন্ডলি, আর অ্যাংরি, ফ্রেন্ডলি, তারপরে দেওয়া আছে অ্যাংরিলি ইন আ ফ্রেন্ডলি, আর অ্যাংরি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এখন কোনটা উত্তর হবে তোমরা একটু দ্রুত কমেন্টে জানাবা। তোমাদের সময় দিচ্ছে 10 সেকেন্ড, একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। ওকে, দেখো যেটার উত্তর হবে ডি। এখন কেন ডি হবে চলো আমরা একটু এক্সপ্লানেশনটা দেখে নিই, যে কেন ডি হবে। না, এটার উত্তর হবে ডি, বি হবে না। কেন হচ্ছে ডি হবে দেখো, যে কারণ এই যে এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব হচ্ছে ফিল আছে, ফিল এর হচ্ছে V3 দেওয়া আছে, ফেল্ট, V2 দেওয়া আছে। ওকে, বলছে অলদো হি ফেল্ট ভেরি অ্যাংরি, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে সব সময় খাতায় লিখে নাও, লিঙ্কিং ভার্বের পরে এজেক্টিভ বসে। খাতায় লিখে নাও, দ্রুত খাতায় লিখে নাও, লিঙ্কিং ভার্বের পরে এজেক্টিভ বসে। এখন দেখো, কারণ ফিল ভার্ব এর পরে এজেক্টিভ বসে। এখন ফিলটা কি? ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, এবং স্মাইল্ড এটা হচ্ছে একটা ভার্ব, এখানে দেখো ইডি যুক্ত আছে। হ্যাঁ, তো এটা একটা ভার্ব, এইটাও একটা ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। তো দেখো এই স্মাইলটার পরে সবসময় কি হবে? এর পরে অবশ্যই অ্যাডভার্ব বসবে। তাহলে অ্যাডভার্বটা কোনটা? এটা ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এখন আমি তোমাদের একটু দেখাই যে এখানে ফ্রেন্ডলি হলো এজেক্টিভ। কেন এজেক্টিভ? দেখো নাউন প্লাস এল ওয়াই যুক্ত হলে সেটা হবে হচ্ছে এজেক্টিভ, আর অ্যাডভার্ব প্লাস এজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত হলে হবে অ্যাডভার্ব। তোমরা এগুলো সব নোট ডাউন করবা, কেমন? যে লিখো নাউন প্লাস এল ওয়াই থাকলে এল ওয়াই, নাউন প্লাস এল ওয়াই এজেক্টিভ হয়, আর এজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব হয়। এখন কিভাবে হয় দেখো এজেক্টিভ, যেমন দেখো লাভলি, এখানে লাভ হচ্ছে একটা নাউন, এই নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে দেখো লোনলি, লাভলি, লোনলি, তো এই যে লাভের সাথে এল ওয়াই যুক্ত করেছি, লাভ প্লাস এল ওয়াই, লোন প্লাস এল ওয়াই, লোনলি, ফ্রেন্ড প্লাস এল ওয়াই, ফ্রেন্ডলি। এখানে হচ্ছে তুমি ব্রাদারলিও লিখতে পারো। হ্যাঁ, তুমি আরেকটা যোগ করে নাও, ব্রাদারলি। এইগুলো সব হচ্ছে এজেক্টিভ, এল ওয়াই যুক্ত থাকার পরেও এজেক্টিভ। ওকে, আর একটা বিষয়, এজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। যেমন বিউটিফুলি, বিউটিফুল
এর সাথে এল ওয়াই, বিউটিফুলি, তারপরে দেখো ব্যাডলি, ব্যাড প্লাস এল ওয়াই, ব্যাডলি। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, দেখো এজেক্টিভ দুই প্রকার, কি কি? একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ এজেক্টিভ। কি কি বললাম? একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। চলো দুইটা আমরা সম্পর্কে একটু হালকা জেনে নিই। অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ, এজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে তার অ্যাট্রিবিউট অর্থাৎ দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ বলে। যেমন দেখো, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, অথবা আমি বলতে পারি শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল। তো এইখানে এই যে ইন্টেলিজেন্ট, এই যে ব্রিলিয়ান্ট, এগুলা সবই কি? এগুলা সবই অ্যাট্রিবিউট প্রকাশ করছে। মেয়েটা কেমন? ব্রিলিয়ান্ট। বালকটা কেমন? অর্থাৎ এই ছেলেটা কেমন? খুবই ইন্টেলিজেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেগুলোকে অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ বলতে পারি। তো আমার সাথে সাথে একবার রিপিট করো, যে এজেক্টিভ যখন নাউন এর পূর্বে বসে তার অ্যাট্রিবিউট বা দোষ, গুণ প্রকাশ করে তখন তাকে অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ বলে। আর দেখো আর একটা প্রেডিকেটিভ এজেক্টিভ, এজেক্টিভ যখন ভার্ব এর পরে প্রেডিকেট হিসেবে বসে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ প্রকাশ করে তখন তাকে প্রেডিকেটিভ এজেক্টিভ বলে। তাহলে আরেকবার আমরা রিপিট করি, যে এজেক্টিভ যখন ভার্ব এর পরে বসে প্রেডিকেট হিসেবে, এজেক্টিভ যখন ভার্বের পরে প্রেডিকেট হিসেবে বসে এবং নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তখন তাকে প্রেডিকেটিভ এজেক্টিভ বলে। যেমন এই যে হি ইজ ইন্টেলিজেন্ট। এখন তোমরা আমাকে একটু জানাও যে অবজেক্ট আর কমপ্লিমেন্টের ভিতরে যে পার্থক্য আছে, এই পার্থক্য সম্পর্কে তোমাদের কারোর আইডিয়া আছে কিনা? মানে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এই ব্যাপারে কোনো ধারণা আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। একটু দ্রুত কমেন্টে জানাও। একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। ওকে, অনেকেই বলছে ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখানে দেখো নোটাবেন দিয়ে কতগুলো এজেক্টিভ দিয়েছি। যেমন অ্যালাইক, অ্যাফ্রাইড, অ্যালিভ, অ্যালোভ, অ্যাস্লিপ, অ্যাশেমড, অ্যালোন, অ্যাওয়াক, অ্যাওয়ার, তারপর কন্টেন্ট ইত্যাদি শুধুমাত্র প্রেডিকেটিভ এজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রেডিকেটিভ এজেক্টিভ যদি আমরা জেনে যাই তাহলে আমরা অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ পেয়ে যাব। আমরা খুবই শর্টকাটে শেখার চেষ্টা করব। আমরা এখানে কিছু প্রেডিকেটিভ এজেক্টিভ দিয়ে দিছি, হ্যাঁ? তো এগুলো একটু খাতায় নোট ডাউন করে নাও। ওকে, আমরা এবার একটু বিগত বছরের প্রশ্ন একটা দেখি, যে ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছে। এই প্রশ্নটা একটু সমাধান করো। দ্য টু টাইপ অফ এজেক্টিভস আর অ্যাট্রিবিউটিভ অ্যান্ড রিলেটিভ, প্রেডিকেটিভ অ্যান্ড কালেকটিভ, অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ অ্যান্ড অল্টারনেটিভ। কোনটা উত্তর হবে? এই এমসিকিউ এর উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্টে জানাও। দেখো, আমরা এজেক্টিভ সম্পর্কে জেনে এসেছিলাম যে এজেক্টিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। সো কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা এই সিটাকেই নিব। এখন আসো দেখো প্রপার এজেক্টিভ। প্রপার এজেক্টিভ থেকে এই প্রপার এজেক্টিভ আসলে নামটা কিভাবে আসলো?
এটা প্রপার নাউন থেকে উৎপত্তি, এই জন্য এই এজেক্টিভের নাম হচ্ছে প্রপার এজেক্টিভ। ওকে, যেমন দেখো প্রপার নাউন এশিয়া, এশিয়া একটা হচ্ছে মহাদেশের নাম, আফ্রিকা একটা মহাদেশের নাম। সো দেখো এই এশিয়া থেকে আমরা এই যে এশিয়ান করলাম, তারপরে আফ্রিকা থেকে আফ্রিকান, তো এইগুলা হচ্ছে প্রপার এজেক্টিভ। তারপরে দেখো বাংলাদেশি, জাপানিজ, ইন্ডিয়ান, চাইনিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, আমেরিকান। তাহলে তারপরে এই যে শেক্সপিয়ারান, তো এইগুলো হচ্ছে প্রপার এজেক্টিভ। যেমন দেখো কিছু এমসিকিউ দিচ্ছি, এই এমসিকিউটা একটু তোমরা সলভ করার চেষ্টা করো, আমি জানি যে তোমরা এটা পারবা, এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো দেখো আই লাইক জাপানিজ কার, হুইচ ফর্ম অফ এজেক্টিভ ইজ আন্ডারলাইন্ড। এই এজেক্টিভটা কি হবে? প্রপার এজেক্টিভ, তাই না? কারণ প্রপার নাউন থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা প্রপার এজেক্টিভ। বলছে এজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ এজেক্টিভ, বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে। তাহলে এই ডেসক্রিপটিভ এজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে। যেমন এই যে হি ইজ আ ওয়াইজ বয়, বা আমি যদি বলি হি ইজ আ ইন্টেলিজেন্ট বয়, তো এইগুলো হচ্ছে কোয়ালিটি প্রকাশ করে, গুণ প্রকাশ করে। বালকটা ভালো নাকি খারাপ, মেধাবী নাকি হচ্ছে সে হচ্ছে কি রিচ নাকি অনেস্ট, এই যে এই টাইপের দোষ গুণ প্রকাশ করবে, এটাকে আমরা বলবো কি? এজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ এজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। এরপরে দেখো এজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ এজেক্টিভ। তো নাউন এর পরিমাণ নির্দেশ করে, যে এজেক্টিভ নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে আমরা কোয়ান্টিটেটিভ এজেক্টিভ বা এজেক্টিভ অফ কোয়ান্টিটি বলবো। আর যেগুলো দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে এজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ এজেক্টিভ বলবো। যেমন গিভ মি সাম সুগার, এখানে এই যে সাম, সাম মানে কি? কিছু। গিভ মি সাম সুগার, চিনি কতটুকু দেবে? যদি এখানে বলতো যে হচ্ছে 1 কেজি, তাহলে এখানে সেই ওয়ানটা হতো এই এজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন আমরা কিছুক্ষণ আগেই একটা কোয়ান্টিটেটিভ এজেক্টিভ আমরা দেখেছিলাম, সেটাকে আমি একটু দেখাই যে আই ওয়াজ অনলি 10, আই ওয়াজ অনলি 10 যদি এই পর্যন্তই রাখি, বলছে কি আই ওয়াজ অনলি 10, এই যে এখানে 10, এটা কি? এটা হচ্ছে কোয়ান্টিটি প্রকাশ করছে, পরিমাণ প্রকাশ করছে। তো দেখো একইভাবে ইনাফ, মাচ, মোর, লিটিল, নো, নো ওয়ান, অ্যানি, সাফিসিয়েন্ট, গ্রেট, লেস, তো এই যে এক্সেট্রা এইগুলো যতগুলো আছে, এইগুলা হচ্ছে তোমার এজেক্টিভ অফ কোয়ান্টিটি। এইগুলাকে আবার কি সাধারণত ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে এইগুলা। যেমন দেখো এখানে সুগার, সুগার কি? সুগার কোন ধরনের নাউন বলো দেখি, কমেন্টে জানাও সুগার কোন ধরনের নাউন। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও যে সুগার কোন ধরনের নাউন, অর্থাৎ এটা কি প্রপার নাউন, এটা কমন নাউন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল, আমাকে একটু কমেন্টে জানাও। দেখো নিউমেরাল এজেক্টিভ, নাউন বা প্রোনাউন এর সংখ্যা বা ক্রম, নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বা গুণিতক বোঝায়। যেমন ফিউ ক্যাটস লাইক কোল্ড, তারপরে উই হ্যাভ 5 ফিঙ্গার্স অন হ্যান্ড, তো এইগুলা অর্থাৎ
সরি, আমি ওখানে একটু মিস ইনফরমেশন হয়ে গিয়েছিল। ওখানে যে টেনটা ছিল, ওই টেনটা আমরা কি বলবো? আমরা এর আগে যে টেন দেখলাম, আই ওয়াজ অনলি টেন, ওই টেনটা হচ্ছে এখানে হচ্ছে নিউমেরাল এজেক্টিভ। কারণ কি দেখো, আমরা এই যে ওয়ান টু থ্রি এইগুলো, ওয়ান টু থ্রি, তারপরে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, আর একটা জিনিস মনে রাখবা, সিঙ্গেল ডাবল ট্রিপল, এই এইগুলাকে তুমি হচ্ছে বিশেষ করে মনে রাখবা। আর বাকিগুলাকে হচ্ছে অত প্রবলেম নাই। এইগুলাকে নিউমেরাল এজেক্টিভ হিসেবে এইগুলোকে মনে রাখবা, আমি যতটুকু দাগাই দিলাম এতটুকু মনে রাখবা। এগুলো হচ্ছে নিউমেরাল এজেক্টিভ। কোনগুলো? ওয়ান টু থ্রি, ফার্স্ট সেকেন্ড থার্ড, সিঙ্গেল ডাবল ট্রিপল, এইগুলো এইগুলো মনে রাখলেই হবে। দেখো কিছু এমসিকিউ এখানে দেওয়া হয়েছে, যে ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। তো এখানে এই ফিউটা কি? এই দুইটা এমসিকিউ, এই তিনটা এমসিকিউ এর সমাধান তোমরা একটু করো। এই তিনটা এমসিকিউ এর সমাধান করো। যে ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে, হিয়ার ফিউ ইজ অ্যান এজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নিউমেরাল নাকি নান? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এই নিউমেরাল এজেক্টিভ থেকে প্রশ্ন আসে। তাহলে এজেক্টিভের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন জায়গা থেকে প্রশ্ন করে এটা কিন্তু আমরা জেনে গেলাম। আচ্ছা, এক নম্বরের উত্তর ছি। ওকে, এরপরে তিন নাম্বারটার উত্তর কি হবে বলো দেখি? হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। আচ্ছা, এখানে দেখো আমি একটু যোগ করে দিই। যে এইটার উত্তর, দুই নাম্বারের উত্তরটা আমি তোমাদের একটু বোঝাই। যে দেখো, রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি, অর্থাৎ যদি তার বাবা মায়ের তিনটা সন্তান থাকে তাহলে তিন নাম্বার সন্তান হচ্ছে রহিম। তো এই যে এই থার্ড, এই থার্ড কথাটাকে কি বলা হচ্ছে? অর্ডিনাল। তাহলে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এইখানে তোমরা একটু অর্ডিনাল কথাটা লিখে নাও। ওকে, আর এই যে ওয়ান টু থ্রি এইগুলো হচ্ছে কার্ডিনাল। ওকে, আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমরা চলে যাই প্রোনোমিনাল এজেক্টিভে। যখন কোনো প্রোনাউন এজেক্টিভের কাজ করে, যখন কোনো প্রোনাউন এজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল এজেক্টিভ বলে। সহজ কথায়, নাউনের পূর্বে, নাউনের পূর্বে কোনো প্রোনাউন থাকলে সেই প্রোনাউনকে আমরা প্রোনোমিনাল এজেক্টিভ বলবো, অর্থাৎ সেটি নাউনকে মডিফাই করলে কি বলবো আমরা? প্রোনোমিনাল এজেক্টিভ। এখন এই যে প্রোনোমিনাল এজেক্টিভের বিভিন্ন ধরনের হতে পারে। এখন কত ধরনের প্রোনোমিনাল এজেক্টিভ আছে আসো আমরা একটু দেখে নিই।
সবগুলোকে আমরা এক পেজে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রোনোমিনাল এজেক্টিভ বিভিন্ন ধরনের হতে পারে। কত ধরনের হতে পারে জাস্ট এতটুকু মনে রাখো। একটা হবে ডেমনস্ট্রেটিভ, তারপরে কি ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, পসেসিভ, এমফাসাইজিং। অর্থাৎ তোমরা কিন্তু প্রোনাউনের ক্লাসে এগুলো পড়ে আসছিলে। অর্থাৎ প্রোনাউন, বিভিন্ন ধরনের প্রোনাউন তোমরা পড়েছিলে, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়েছিলে, ইন্টারোগেটিভ, রিলেটিভ, এগুলো সবই কিন্তু পড়ে এসেছিলে। তো প্রোনোমিনাল এজেক্টিভ এইগুলোই, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, দ্য সেম ইত্যাদি এজেক্টিভের মতো ব্যবহার করলে তাকে ডেমনস্ট্রেটিভ এজেক্টিভ বলে। তারপর ইচ, এভরি, আইদার, নেইদার ইত্যাদি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো এজেক্টিভের কাজ করলে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ওকে, যেমন তুমি দেখো নেইদার কিন্তু একটা প্রোনাউন, তাই না? কিন্তু নেইদারের পরে একটা রিপোর্ট আসছে, অর্থাৎ এই যে নাউন, রিপোর্ট নাউনের পূর্বে একটা প্রোনাউন এসেছে। এই প্রোনাউনটা তখন নাউনকে মডিফাই করছে, যার কারণে এই প্রোনাউনটাকে আমরা কি বলছি? প্রোনোমিনাল এজেক্টিভ। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। মৌকে অসংখ্য ধন্যবাদ উত্তর করার জন্য। আচ্ছা, তো দেখো যে এখানে আমি মোটামুটি ডিসক্রাইব করে দিয়েছি। তোমরা জাস্ট এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই হবে। যাদের এখনো বই নেই তারা স্ক্রিনশট দিয়ে নাও, আর যাদের বই আছে তারা বইয়ে পেয়ে যাবা। আচ্ছা, একটা এমসিকিউ টেস্ট নিতে চাচ্ছি, এই এমসিকিউ টেস্টটা একটু দাও। প্রথমটা, শি ওয়াজ ওয়ান অফ ড্যাশ পিপুল হু আর ফর এভার ওয়ারিড অ্যাবাউট মানি। একটু দ্রুত সমাধান করি আমরা, দ্রুত 1 নাম্বার দিয়ে উত্তর লিখবা, তারপরে আমি এগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। আমরা আর খুব বেশি হলে ক্লাসটা 10 মিনিট কন্টিনিউ করব, কারণ ক্লাসটা খুব লং হয়ে যাচ্ছে। আর পরবর্তী পার্ট আমরা আগামী দিন আলোচনা করব ইনশাল্লাহ। অনেকেই বলছে 1B। ওকে, অ্যাকসেপ্ট করলাম। দেখো প্রথমটার উত্তরটা কি হচ্ছে, একে একে আমি সলভ করার চেষ্টা করছি তোমাদের জন্য। দেখো, শি ওয়াজ ওয়ান অফ ড্যাশ পিপল হু আর ফর এভার ওয়ারিড অ্যাবাউট মানি। তো দেখো এখানে যে পিপুলটা আছে, পিপুলটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তোমরা একটু কমেন্টে জানাও তো, পিপুলটা সিঙ্গুলার নাকি প্লুরাল?
যেহেতু প্লুরাল সেই জন্য আমরা এটাকে দোজ নিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো দ্য এজেক্টিভ দিস, দিসটা কি হচ্ছে, দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দিস, দ্যাট, দেস, দোজ এগুলা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই দিস, দ্যাট, দেস, দোজ এগুলো যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তখন তাকে আমরা কি বলি, যে তখন তাকে আমরা ডেমনস্ট্রেটিভ এজেক্টিভ বলি। ওকে, তখন তাকে আমরা কি বলি, ডেমনস্ট্রেটিভ এজেক্টিভ। সো এখানে আমরা এখানে ডেমনস্ট্রেটিভ উত্তর করব। তারপরে এখানে দেখো, আচ্ছা বাকিগুলো হচ্ছে অসম্পূর্ণ, কিছু কিছু ল্যাকিংস আছে, এগুলো আমি সলভ করে তারপরে দিব তোমাদের। 5 নাম্বারটা দেখো একটু, যে এভরি ম্যান ইজ পটেনশিয়াল হিয়ার। এভরি, এই যে এভরি, এইটা কোন ধরনের এজেক্টিভ, বা এটা হচ্ছে কি এজেক্টিভ নাকি হচ্ছে প্রোনাউন? যেহেতু আমরা আজকের টপিকটাই ছিল আমাদের এজেক্টিভ, সো আমাদের 5 নাম্বার যেই ইয়েটা ওটা হচ্ছে এজেক্টিভ হবে। এখন কেন এজেক্টিভ হবে এটাও জানার বিষয়। দেখো এই এভরি ওয়ার্ডটা এই ম্যানকে হচ্ছে মডিফাই করছে, সো এই এভরিটা এখানে হচ্ছে এজেক্টিভ। তারপরে দেখো নেইদার রিপোর্ট, এখানে নেইদার হচ্ছে রিপোর্টকে মডিফাই করছে, তো এই নেইদার ইজ এজেক্টিভ। তারপরে এখানে দেখো যে হোয়াট টাইপ অফ এজেক্টিভ ইজ দ্য ওয়ার্ড নেইদার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, বলছে আই শ্যাল সাপোর্ট নেইদার পার্টি। তো এখানে কি হচ্ছে, এখানে এই নেইদার এখানে হচ্ছে কোনটা হবে, এখানে ডেসক্রিপটিভ হবে, ডিস্ট্রিবিউটিভ হবে, কোয়ালিটেটিভ হবে নাকি ডেমনস্ট্রেটিভ হবে? আমাকে একটু কমেন্টে জানাও তোমরা, যে এই 8 নাম্বারের উত্তরটা কি হবে, কমেন্টে জানাও। 9 নাম্বারটা দেখো, হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, হিয়ার দ্য ওয়ার্ড হুইচ। এই যে এই হুইচ এখানে কি হিসাবে ব্যবহার করা হচ্ছে, কোন এজেক্টিভ? দেখো এখানে বলছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রোনাউন যেহেতু বলেছে আগেই বাদ। আবার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আগেই বাদ, আবার রিলেটিভ প্রোনাউন বলছে আগেই বাদ। কেন বাদ? কারণ দেখো এই যে কালার, কালারটা কি একটা নাউন, এই নাউনের আগে হুইস বসেছে, তাহলে নাউনের আগে যদি কোনো প্রোনাউন বসে সেটা হয়ে যাবে এজেক্টিভ। এখন কোন ধরনের এজেক্টিভ? ইন্টারোগেটিভ এজেক্টিভ। আর ডিস্ট্রিবিউটিভ এজেক্টিভ কোনগুলো ছিল আমাকে একটু কমেন্টে জানাও তো, ডিস্ট্রিবিউটিভ এজেক্টিভ কোনগুলো? এটা দেখো ডিস্ট্রিবিউটিভ এজেক্টিভ হবে। আসো আমরা আরেকবার দেখে নিই ডিস্ট্রিবিউটিভ এজেক্টিভ কোনগুলো ছিল, যে ইচ, এভরি, এইদার, নেইদার এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ আবার এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ এজেক্টিভও বলছি, গরমিল করার দরকার নাই। হ্যাঁ, তো মোটামুটি আমরা আজকে প্রোনোমিনাল এজেক্টিভ পর্যন্ত পড়লাম, যদিও এক ক্লাসে সব কিছু সলভ করা সম্ভব না, মানে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, তোমরাও ধৈর্য হারাবে, তাই আমি চেষ্টা করছি প্রতিদিন তোমাদের 30 থেকে 40 মিনিট ক্লাস নেওয়ার জন্য, যাতে তোমরা অল্প অল্প করে সলভ করতে পারো, এতে ধৈর্যটাও ধরে রাখতে পারো আর আস্তে আস্তে শিখতে পারো, যাতে প্রসেস করতে সুবিধা হয়। এর পরবর্তীতে আমরা ইউজ অফ এজেক্টিভ আমরা পড়ব। হ্যাঁ, এই ইউজ অফ এজেক্টিভ থেকে আমরা শুরু করব। আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানাও, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর প্রতিনিয়তই ক্লাস কন্টিনিউ করব কিনা, এবং 8টার দিকে ক্লাস নিলে কারো সমস্যা আছে কিনা, বা ক্লাসটা কোন টাইমে নিলে তোমাদের জন্য সুইটেবল হবে আমাকে একটু কমেন্টে জানাও।
ওকে, তো তোমাদের জন্য একটা ঘোষণা আছে, আমাদের একটা পেইড এক্সাম ব্যাচ চালু হয়েছে। তো আমরা যারা সেকেন্ড টাইমাররা আসো তাদের জন্য খুবই ইফেক্টিভ। এটা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার সবার জন্যই ইফেক্টিভ, সমান গুরুত্বপূর্ণ। এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। তবে আমরা এই এক্সাম ব্যাচটা কিভাবে সাজিয়েছি তোমাকে একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। এক্সাম ব্যাচটা শুরু হচ্ছে আমাদের এই 16ই সেপ্টেম্বর। এটা আরও 1 মাস আগে শুরু করার ইচ্ছা ছিল আমার, বাট আমি শুরু করতে পারি নাই, আমার এক্সাম ছিল। তো দেখো, প্রথম পরীক্ষাটা কিসের উপরে হবে? গদ্য পদ্য অর্থাৎ অপরিচিতা সোনার তরী। ব্যাকরণ কি কি থাকবে? বাংলা ভাষা, তারপরে হচ্ছে বাংলা লিপি, বাংলা ব্যাকরণ, বাগধারা অর্থাৎ বিরোচন অংশ থাকছে। অর্থাৎ একই সাথে তোমার গদ্য পদ্য ব্যাকরণ এবং বিরোচন অংশ শেষ হবে একদিনে। এরপরে একটা হোমওয়ার্ক হবে, সেটা হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবার আগে হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু আমি আগেই সতর্ক করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে যে নির্বাচনের আগে তাদের ভর্তি পরীক্ষাটা শেষ করতে। এটা অনেক প্রশাসনই চাইবে। যদি দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে ভর্তি পরীক্ষা নেওয়া একটু কষ্টকর হবে, যার কারণে সবাই চাচ্ছে যে ভর্তি পরীক্ষাটা যেন আগে হয়, বিশেষ করে রাবির। এটা কিন্তু জিকে নিয়ে তোমাদের ফয়সাল ভাইয়া খুব দ্রুতই ক্লাস শুরু করবে। তোমার ফয়সাল ভাইয়ারও পরীক্ষা শেষ হয়ে যাবে এবং সেও পরীক্ষা তোমাদের পরীক্ষা নিবে, ক্লাস নিবে, তোমাদের জন্য হোমওয়ার্ক দিবে। তো ওভারঅল তোমরা ফ্রি ব্যাচেই যেই পরিমাণ চাপে থাকছো, পেইড ব্যাচে আরও বেশি চাপ। সেগুলো আমি দেখাচ্ছি যে তোমার কি করা লাগবে। 16 তারিখে তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য তোমার আগে থেকেই প্রিপারেশন নেওয়া লাগবে। আমি জানি যে একদিনে এতগুলো জিনিস শেষ করা সম্ভব না, তবে তোমাকে শেষ করার চেষ্টা করতে হবে। তারপরে দেখো 2 নাম্বার পরীক্ষা ইংরেজির উপরে হবে। দেখো আমি অলরেডি ইংরেজির উপরে তোমাদের লেকচার শেষ করেছি। এরপরে দেখো হোমওয়ার্ক শেষ হবে 2। হোমওয়ার্ক 2 কি শেষ হবে? যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করতে হবে। তারপরে পরীক্ষা 3 হবে, যে প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন যুগ আর বাংলার প্রাচীন জনপদ। তারপরে হোমওয়ার্ক 3। হোমওয়ার্ক 3-তে কি 20-21, অর্থাৎ একই সাথে তোমার বাংলা শেষ হবে, ইংরেজি শেষ হবে, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, বাংলা গদ্য পদ্য, এগুলো সব শেষ হয়ে যাবে। আর যারা ফার্স্ট টাইমার আসো তাদের জন্য আমি স্পেশালি এই ব্যাচেই আমি টেক্সট বুকের ক্লাসটা টোটাল ফ্রি দিব। আমি প্রায় 15টা ক্লাস টেক্সট বুকের উপরে নেব, সেইগুলো ফার্স্ট টাইমাররা, আমাদের ব্যাচের স্টুডেন্টরা ফ্রিতে করতে পারবে। আমি একটা ব্যাচ চালু করব এই টেক্সট বুকের উপরে। যারা এই এক্সাম ব্যাচে থাকবে তারা ওখানে অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, তো এই কোর্সটা কতদিন চলবে? এই কোর্সটার অলরেডি ডিজাইন করা হয়েছে। ডিজাইন 65টা এক্সামের জন্য ডিজাইন করেছি। তাতে আমাদের শেষ হবে 24 তারিখে, অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখে। হিউজ একটা টাইম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ টোটাল 4 মাস একটা ব্যাচে তুমি এক্সাম দিতে পারবা। হোমওয়ার্ক পাবা, শিট পাবা। কি কি পাচ্ছ আমি একটু দেখাই। যে বাংলার ক্ষেত্রে টপিক ভিত্তিক পরীক্ষা পাবা 15টা, ইংরেজির ক্ষেত্রে 25টা, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 30টা। এখন এই 30টার মধ্যে মৌলিক জিকে ইনক্লুড থাকবে। এছাড়াও তুমি কি পাচ্ছ দেখো, আইকিউ পরীক্ষা পাচ্ছ 10টা, যেটা তোমার চবির জন্য গুরুত্বপূর্ণ, জাহাঙ্গীরনগরের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 10টা মডেল টেস্ট পাবা 100 মার্কের। এটাকে আমরা তোমার সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্টও নিব, আবার সব মিলিয়ে কম্বাইন্ড মডেল টেস্ট যেটা আছে সেইটাও নিব। তারপরে 3 থেকে 5টা আমাদের ম্যারাথন মডেল টেস্ট হবে 200 মার্কের, এবং সময় থাকবে 2 ঘন্টা। 200 মার্কের 2 ঘন্টা, অর্থাৎ বিসিএস পরীক্ষা যেমন 200 মার্কের হয়, এই ম্যারাথন মডেল টেস্টেও আমরা তোমাদের 200 মার্কের নেব। তবে একটা শর্ত আছে, এই যে মডেল টেস্টগুলো যখন হবে, এই মডেল টেস্টগুলো আমরা জুমে নিব। এটা একটু আগে থেকে বলে দিই, এই মডেল টেস্টগুলো আমরা জুমে নিব। কেন জুমে নিব? তুমি ক্যামেরাটা অন করে তুমি যে পরীক্ষা দিচ্ছ এটা আমাদেরকে দেখাতে হবে, কিংবা গার্ডিয়ান থাকবে, গার্ডিয়ানের সামনে তুমি পরীক্ষাটা দিবা। এটা অনেক ইনস্টিটিউট করে, আমরাও করতে চাচ্ছি। আচ্ছা, আর ইউনিক প্রশ্ন সলভ করানো হবে হচ্ছে 8500। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার শিট থেকে টোটাল 14 থেকে 15টা এমসিকিউ কমন এসেছে। এটা কিন্তু হিউজ একটা মানে কমন আসা।
তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করছো তাদের জন্য আমাদের শিট, আমাদের কোর্স সব থেকে বেশি ইফেক্টিভ হবে। তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা কোর্স আমি লঞ্চ করব, সেটা খুব ভালোভাবে ডিজাইন করব। সেখানে তোমার টেক্সট বুক, ইংরেজি, গ্রামার, ভোকাবুলারি সব কিছু শেষ হয়ে যাবে। আবার এক্সট্রা এক্সামও থাকবে, যত ইচ্ছা এক্সাম দিতে পারবা, সেটা আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দেব। এরপরে কোর্স ম্যাটেরিয়াল হিসাবে কি থাকছে, প্রতিটি পরীক্ষা শেষে উত্তরপত্রের পিডিএফ, উত্তরপত্রের পিডিএফগুলোও আমরা দিয়ে দেব। ওএমআর শিট দেব, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওএমআর কেমন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওএমআর কেমন হয়, জাহাঙ্গীরনগরের ওএমআর কেমন হয়, এগুলো সব দিয়ে দেব। গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ দিয়ে দেব, যত গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ আছে সব দিয়ে দেব। অলরেডি তোমরা ফ্রি ব্যাচে পাওয়া শুরু করছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা একটা প্রেডিকশন। আর টিচাররাও বলছে, মানে টিচাররা সবাই বলছে না, যারা বিগত কমিটিতে ছিল তারাও বলছে যে জানুয়ারিতে নেওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক কিছু আছে আমার সাথে অ্যাড, তাদের সাথে আমি যোগাযোগ করে এই ইনফরমেশনটা আমি মোটামুটি এনশিওর করার চেষ্টা করেছি। তারা চাচ্ছে যে জানুয়ারির ভিতরে শেষ করার অ্যাডমিশনটা। তো দেখো, আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 16ই সেপ্টেম্বর। আর যারা এই সেপ্টেম্বর মাসের মধ্যে ভর্তি হবা তাদের জন্য কোর্স ফি হচ্ছে 499 টাকা। এরপরে আমাদের কোর্স ফি হয়ে যাবে 1200 টাকা। কেন 1200 টাকা? কারণ এইটার সাথে তোমরা টেক্সট বুকের ক্লাস পাবা, টেক্সট বুকের ক্লাস পাবা, প্লাস এখানকার যে ইংরেজি পরীক্ষাগুলো হবে, ইংরেজি পরীক্ষাগুলোর আমি এমসিকিউ সলভ করাই দেব। সেটা হচ্ছে আমি জুমের মাধ্যমে সলভ করাবো, কিংবা হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে সিক্রেট গ্রুপে সলভ করাই দেবো। তোমরা ভর্তির জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা সরাসরি এই নাম্বারে পেমেন্ট করে যোগাযোগ করতে পারো। দেখো, কোর্স মেন্টর হিসাবে আমি কাজী সাকলায়েন মোস্তাক। আমি নেব হচ্ছে ইংরেজি, বাংলা ক্লাস নেবে চিরঞ্জিত তপু ভাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা। আর ফিরোজ আহমেদ ফয়সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্টে পড়ে, অর্থাৎ সে জিকের বস। তুমি আন্তর্জাতিক বলো, বাংলাদেশ বলো, সাম্প্রতিক বলো, তার কাজই হচ্ছে জিকে নিয়ে। সো জিকে তোমাদের এখানে যারা কোর্স মেন্টর আছে সবাই মোটামুটি এক্সপার্ট সবাই। তপু ভাই অ্যাডমিশন পড়াচ্ছে হচ্ছে দীর্ঘ 8 বছর ধরে, আমি পড়াচ্ছি প্রায় 4 বছর ধরে, ফয়সাল পড়াচ্ছে 4 বছর ধরে। তো দেখা যাচ্ছে যে তোমরা এক্সপার্ট মানুষজনের কাছেই আসো, এবং ঢাকা বলো বা রাজশাহী বলো, সব জায়গায় আমাদের স্টুডেন্ট আছে। আমি আমার ফেসবুক প্রোফাইলে তোমরা দেখতে পারবা যে প্রায় 200 জনের উপরেই চান্স পেয়েছে। কিন্তু 200 জনের উপরে কতজন চান্স পেয়েছে অনেকে আমার সাথে যোগাযোগ করেনি, যার কারণে আমি জানি না। সো তোমরা যারা ইন্টারেস্টেড আসো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। সেপ্টেম্বর মাসের মধ্যে বলেছি, অর্থাৎ 16 তারিখের মধ্যে ভর্তি হলে সব থেকে বেশি বেনিফিট। কারণ এই যে যে কোনো জায়গায় শুরু থেকে শুরু করতে হয়। সো কোর্স ফিটাও আহামরি খুব বেশি রাখি নাই, আমি তোমাদের নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছি সব কিছু। তো তোমরা যারা ইন্টারেস্টেড আসো তারা হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামীকাল রাত 8টায় তোমাদের এজেক্টিভের উপরে আবার একটি ক্লাস অনুষ্ঠিত হবে। এজেক্টিভের পার্ট 2 অনুষ্ঠিত হবে। ওখানে ইউজ অফ এজেক্টিভটা আমরা একটু দেখব। এরপরে আমি তোমাদের একটা শিট দিয়ে দেবো, সেখানে এজেক্টিভ থেকে যত প্রশ্ন আছে, অর্থাৎ এই নাউন প্রোনাউন এজেক্টিভ থেকে যত প্রশ্ন এসেছে সেইগুলো তুমি সেখানে পেয়ে যাবা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।